সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল উচ্ছ্বাস, মনে মনে ভাবতে লাগলো। না তো, এই কথাটা যদি বাবা কিংবা শাহরের কানে পৌঁছাতো তাহলে হয়তো এতক্ষণে তারা বেশ মজা পেত। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খেত, দ্বিতীয়বার ভাবতো না। লিফটের দরজা খুলে যেতেই ভাবনার ইতি ঘটল উচ্ছ্বাসের। কোনো বাক্য বিনিময় না করে নীরবে স্থান ত্যাগ করল। তার যাওয়ার পথে এক ঝাঁক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মিশমি, মনে মনে আওড়ালো। ছেলেটা তো ভারী অভদ্র। একটা মেয়ে যেচে আগ বাড়িয়ে তার সঙ্গে পরিচয় হলো, অথচ তাকে কিনা সম্পূর্ণ অগ্রাহ্য করে চলে গেল। নিজের আসনে এসে বসল উচ্ছ্বাস। এতদিন এই সময়টাই সে পথে ঘাটে শায়রিকে বিরক্ত করে কাটিয়েছে, অথচ আজ কিনা বসে থাকতে হচ্ছে সামনে এক গাদা ফাইল নিয়ে। খুব মনোযোগ সহকারে কাজ করতে লাগলো উচ্ছ্বাস। নিজের বাবার এত বড় একটা বাড়ি থাকার পরেও কিনা মাথার উপরের ছাদটা ধরে রাখার জন্য তাকে চাকরি করতে হচ্ছে। ভাগ্যটা সত্যিই খারাপ, নইলে কি আর এত নিষ্ঠুর একটা বাবা জোটে কপালে। কাজের মধ্যে টেবিলের সামনে সে উপস্থিত হলো মিশমি, চোখে মুখে তার খুশির ঝলক। উচ্ছ্বাস ভ্রু উঁচিয়ে শুধালো। কি চাই? আর কিছুক্ষণ পরে লাঞ্চ টাইম। আজ আমার সঙ্গে লাঞ্চ করতে কি আপনার কোনো আপত্তি আছে? ডিপার্টমেন্টে সকলেই আমরা একটা পরিবারের মতো, একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের। তাই নতুনদের সঙ্গে পরিচয় হওয়াটাও একটা দায়িত্বের মধ্যেই পড়ে। আমার জানার মতে এখানে আরো দুজন নতুন এমপ্লয়ি এসছেন, তাদের রেখে আমার সঙ্গে কেন লাঞ্চ করতে চাইছেন? মুখখানিতে মলিনতা ভর করল মিশমির, শানিত কণ্ঠে বলল। বুঝেছি, ইনডিরেক্টলি আমার প্রস্তাব আপনি নাকচ করে দিচ্ছেন। থাক, যাওয়ার দরকার নেই। আমাকে হয়তো আপনার পছন্দ হয়নি। কিছু একটা বুঝে আসতেই জিভে কামড় দিয়ে উঠল উচ্ছ্বাস। আহা, শেষমেশ কিনা মেয়ে মানুষকে সে অবজ্ঞা করছে। এটা তো তার স্বভাবের সঙ্গে একদম চায় না। নিজেকে ধাতস্থ করে মুখের মধ্যে এক কৃত্রিম হাসি ঝোলালো উচ্ছ্বাস, বলল। আসলে এটা আমার জীবনের প্রথম চাকরি তো, তাই এসব আমি তেমন একটা অভ্যস্ত নই, যার কারণে মেজাজটা একটু খারাপ। আপনি কিছু মনে করবেন না, লাঞ্চ টাইম হলে আপনি নিজ দায়িত্বে এখানে চলে আসবেন। আচ্ছা, আমি আপনাকে ট্রিট দেব। মিশমির ঠোঁটের কারণে সে হাসি ফুটে উঠল, মাথা নাড়িয়ে আচ্ছা বলে চলে গেল নিজ আসনে। দুপুরে 1:08। মাঘ মাস প্রায় শেষের পথে। আজ সকালে ফুয়াদ নামক পুরুষটি শাওরিকে কল করে দেখা করার জন্য ঠিকানা জানিয়ে দিয়েছে, যার কারণে বাধ্য হয়ে দুটো ক্লাস করে ভার্সিটি থেকে বের হয়েছে সে। ছোট ছোট কদম ফেলে সামনের দিকে অগ্রসর হচ্ছে শায়রি। একটা বাজার পরেও তার মধ্যে দ্রুত যাওয়ার কোনো তাড়া নেই। ইতিমধ্যেই পাশ দিয়ে দুটো খালি রিক্সা চলে গেছে, অথচ তাতেও কোনো প্রতিক্রিয়া হলো না শায়রির মধ্যে। মিনিট 15 পার হতেই মোবাইলটা ঝংকার তুলে বেজে উঠল। ভ্রুযুগল কুচকে স্ক্রিনে তাকাতেই বিরক্ত হলো শায়রি। ফুয়াদের নাম্বার থেকে কল আসে। কল আসার কারণটা ভালো করেই জানে শায়রি। এবার নিজ সিদ্ধান্ত বদলে একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। রেস্টুরেন্টের ভেতরে একটা টেবিলে বসে আছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এসি চলার পরেও সে ঘামছে। খানিক বাদে বাদে কপালে জমে থাকা ঘাম মুছে নিচ্ছে শুভ্র রঙের রুমাল দিয়ে। বাম হাত দিয়ে ঠিক করে নিচ্ছে মাথার ঘন কালো চুলগুলো। হুট করে তার সামনে এসে দাঁড়ালো একজন যুবতী মেয়ে। মেয়েটিকে দেখতেই চোখে মুখে চিকচিক করে উঠল আনন্দ। সামনের চেয়ারটা দেখিয়ে দিয়ে বলল। মিস শায়রি যে, বসুন বসুন। শায়রি চেয়ার টেনে বসলো, স্লান হেসে বলল। আপনাকে নিশ্চয়ই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি আবার এইসব ধরা বাঁধার সময় মেনটেন করে চলতে পারি না। হাসিটা চওড়া হলো ফুয়াদের, বলল। সমস্যা নেই, আমি কিছুক্ষণ হলো এসেছি। প্রত্যুত্তরে মুস্কি হাসল শায়রি। কি বলে কথা আরো আগানো যায় তাই ভাবছে ফুয়াদ। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রেস্টুরেন্টটা ভালো করে পর্যবেক্ষণ করছে শায়রি। রেস্টুরেন্টের ভেতরটা খুবই সুন্দর ডেকোরেশন করা। নীরবতা ভেঙে মেনু কার্ডটা শায়রির দিকে এগিয়ে দিল ফুয়াদ। বিনম্র কণ্ঠে বলল। তা কি খাবেন? অর্ডার দিন। বাইরের খাবার আমার তেমন পছন্দ নয়, আপনি অর্ডার দিন। তা বললে তো হবে না, আজ আপনাকে আমার সঙ্গেই লাঞ্চ করতে হবে। বলেই নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল ফুয়াদ। খাবার আসতে কিছুটা সময় লাগবে, এতক্ষণ তো আর চুপ থাকা যায় না। অপরিচিত একটা লোকের সামনে বসে থাকতে বেশ অস্বস্তি বোধ করছে শায়রি। ফুয়াদ বলে উঠল।
আপনি কি নার্ভাস ফিল করছেন? জোরপূর্বক হাসল সায়রি, বলল, না না, তেমন কিছু না। তাহলে ঠিক আছে। তা আপনি যেন কোন সাবজেক্ট নিয়ে পড়েছেন? ফিজিক্স। বেশ ভালো। রান্নাবান্না জানেন? না। ও, এবার কি বিয়ে করবেন না? প্রশ্নটা শ্রবণ নালী পর্যন্ত পৌঁছতেই হক চকিয়ে উঠল ফুয়াদ। অস্থির চিত্তে বলল, কেন বিয়ে করব না কেন? এই যে আমি রান্নাবান্না জানি না, ঘরদোরের কাজও তেমন একটা পারি না, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় মায়ের সবে জড়ার নেই। এখন আবার বাড়িতে ভাবি আছে যে কিনা আমাকে রান্নাঘরের ধারে কাছেও যেতে দেয় না। মুখের আদল বদলে গেল ফুয়াদের। পূর্বের ন্যায় হেসে উঠল শব্দহীন, বলল, সমস্যা নেই। সবাইকে যেসব পারতে হবে এমন কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে? বিয়ের পর না হয় আস্তে আস্তে শিখে নেবেন। আমার মা আবার বেশ ভালো রান্না জানে, আপনাকেও শিখিয়ে দিবেন। উত্তর কইল না সায়রি, মুস্কি হাসল। ফুয়াদ পুনরায় জিজ্ঞেস করল, আমাকে কি আপনার পছন্দ? বিয়েতে রাজি আপনি? হাস্যোজ্জ্বল মুখখানায় আধার নেমে এলো সায়রির। কি উত্তর দেবে সে? ছেলেটিকে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই, আবার পছন্দ হলে যে বিয়ে করতে হবে এমনও কোনো কথা নেই। বিয়েতে যে সে রাজি না তা অনেক আগেই পরিবারকে জানিয়ে দিয়েছে, কিন্তু এর বিপরীতে কোনো গুরুতর কারণ দেখাতে না পারায় তার কথাকেও কেউ গুরুত্ব দেয়নি। ভাবতে ভাবতেই খাবার নিয়ে চলে এলো ওয়েটার। ফুয়াদের প্রশ্নের উত্তরটা আর পাওয়া হলো না। খাবার খেতে খেতে হঠাৎ সায়রির দৃষ্টি গিয়ে ঠেকল কয়েক টেবিল দূরে বসা পরিচিত মুখটির পানে। চোখ জোড়া বন্ধ করে নিল সায়রি। কয়েক সেকেন্ড পর আবারও সেদিকে তাকালো। না, ভুল কিছু দেখছে না সে। সত্যি সত্যি টেবিলটার ঠিক তার দিকে মুখ করে বসে আছে উচ্ছ্বাস। তার সামনের চেয়ারে বসা শাড়ি পরিহিত এক রমণী। চোখ দুটো জ্বলে উঠল সায়রির। বুকের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠল দাবানল। মনে মনে ক্রোধ নিয়ে বলল, কি ওই মেয়েটা ডেট করছে? উচ্ছ্বাস ওই মেয়েটার সঙ্গে ডেট করছে তাই তো মনে হচ্ছে। এত সুন্দর করে সেজে গুজে তো কখনো আমার সামনে আসেনি, কখনো তো রেস্টুরেন্টে আসার জন্য অফার করেনি। তাহলে আজ মেয়েটার সঙ্গে কি ফ্লার্ট করছে নাকি সিরিয়াসে? না না, দেখে তো সিরিয়াসই মনে হচ্ছে, নইলে এত হাসি আসছে কোত্থেকে? হাতের কাঁটা চামচটা শক্ত করে প্লেটের সঙ্গে ধরে রেখেছে শাওরি। দৃষ্টি আঠার মতো লেগে আছে উচ্ছ্বাসের উপর, অথচ ছেলেটা এখনো খেয়ালই করেনি আশপাশ। হেসে হেসে কথা বলছে মিশমির সঙ্গে। অফিস থেকে রেস্টুরেন্টটা খুবই কাছাকাছি হওয়ায় মিশমি এক প্রকার জোর করেই এখানে নিয়ে এসেছে উচ্ছ্বাসকে। উচ্ছ্বাসও আর দ্বিমত করতে পারেনি। ফুয়াদ নিজের হাতটা কয়েকবার শাওরির মুখের সামনে নাড়ালো। তৎক্ষণাৎ ধ্যান ভঙ্গ হলো শাওরির। অতি দ্রুত সম্ভব নিজেকে স্বাভাবিক করল। ফুয়াদ প্রশ্ন করল, কোথায় হারিয়ে গিয়েছিলেন? কখন ধরে ডাকছি আপনাকে? কি যেন বলছিলেন? থাক, সেসব বাদ দিই। আচ্ছা, আজ আপনি বাকি সময়টা কি ফ্রি? কেন? না, এমনি। আমিও আজ ফ্রি। সব কাজ অন্যদের বুঝিয়ে দিয়ে এসেছি, তাই আজ আমার ছুটি। শাওরির দৃষ্টি এখনো উচ্ছ্বাসের পানে। হাত মুছে বিল পেমেন্ট করে সামনে তাকাতেই ললাটে ভাঁজ পড়ল উচ্ছ্বাসের। শায়রিকে দেখে বিস্মিত হলো। চোখাচোখি হলো দুজনে। ঠোঁটের কার্নিশে হাসি ফুটে উঠল উচ্ছ্বাসের। চেয়ার ছেড়ে সামনে এগোতে নিলে টান অনুভব করলো হাতে। চমকিত নয়নে পিছু ফিরল। মিশমি তার হাত ধরেছে, তাড়া দিয়ে বলল, এবার অফিসে চলুন, দেরি হয়ে গেলে বকা খেতে হবে। ঘড়ির দিকে তাকালো উচ্ছ্বাস। সত্যি হাতে আর বেশি সময় নেই। ঘাড় ঘুরিয়ে আরেকবার শায়রির দিকে তাকিয়ে চুপচাপ মিশমির সঙ্গে বেরিয়ে গেল। তার এহেন কাণ্ডে চরম ক্ষিপ্ত হলো শায়রি। ছেলেটার সাহস দেখে রীতিমতো অবাক হলো। যে ছেলে যেখানে সেখানে তাকে দেখলে কিছু না ভেবে এগিয়ে এসে কথা বলে, সেই ছেলে কিনা আজ তাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিল শায়রি। এরপর যদি উচ্ছ্বাস তার ওই মুখটা নিয়ে আরেকবার সামনে এসে দাঁড়ায়, তাহলে তার ওই মুখ ভেঙে দেবে শায়রি। এমনভাবে ভাঙবে যাতে জীবনেও আর কোনো মেয়ের সঙ্গে হেসে হেসে লুটোপুটি খেতে না পারে। রাগ, জেদ, ক্ষোভ শব্দগুলো বিস্তার মানব জীবনে ক্ষণস্থায়ী। তেমনি শায়রির সব রাগও এখন রূপান্তরিত হয়েছে অভিমানে। উচ্ছ্বাসের ওপর তার মারাত্মক অভিমান জমেছে। আজ 3 দিন ধরে উচ্ছ্বাস নামক অসভ্য পুরুষটির সঙ্গে তার সাক্ষাৎ হয় না। সেই যে রেস্টুরেন্টে কিছু সময়ের জন্য দুজনের চোখাচোখি হলো,
তারপর আর কেউই কারো মুখোমুখি হয়নি। রাগের মাথায় খুব গুরুতর একটা অঘটনও ঘটিয়ে ফেলেছে সায়রী। ফুয়াদের সঙ্গে দেখা করে আসার পরপরই বাবা জিজ্ঞেস করেছিল, তা ফুয়াদকে কেমন লেগেছে শায়রির মা? সায়রী দাঁতের দাঁত চেপে উত্তরে বলেছে, খুব ভালো লেগেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো বাবা। এই মুহূর্তে নিজেকে নিজের কাছে অনুভূতি শূন্য মনে হচ্ছে সায়রীর। মন কি চেয়েছে বুঝতে পারছে না সে। আচ্ছা, উচ্ছ্বাসকে এখনো কি সে ভালোবাসে? হয়তো বাসে। ভালোবাসে কি এত ঠুনকো শব্দ নাকি, যে সহজেই তা মানব জীবনে আসবে আবার চলেও যাবে? যারা সত্যিকারে ভালোবাসে তাদের ভালোবাসা কি আদৌ নিঃশেষ হতে পারে? না, পারে না। একটা সময় উচ্ছ্বাস নামক পুরুষটির জন্য কত পাগলামি না করেছে সায়রী। তবে এখনো কি সায়রী ভালোবাসে উচ্ছ্বাসকে? হয়তো বাসেন, কিন্তু নিজের কাছে এই সত্যটা স্বীকার করতে কেমন যেন এক কুণ্ঠাবোধ হয়। উচ্ছ্বাসের ভাবনা মন মস্তিষ্কে আসলে বারবারই সেই ভাবনাকে বিতাড়িত করছে সায়রী। জোরপূর্বক নতুন ভাবনায় বিভোর হয়ে থাকার চেষ্টা করছে। উচ্ছ্বাস স্ব ইচ্ছায় সামনে এলে প্রকাশ করেছে বিরক্ত এবং রাগ, কিন্তু এই মুহূর্তে সায়রী অনুভব করলো তার ভীষণ কষ্ট অনুভব হচ্ছে। উচ্ছ্বাসের অমন আচরণে মনের গহীনে চাপা পড়ে আছে ভারী এক দুঃখ। ভাবনার মধ্যেই খেয়াল করলো ইতিমধ্যে তার চোখ জোড়ায় হানা দিয়েছে অশ্রু। চারিদিকে সন্ধ্যা নেমেছে। মাগরিবের আজান পড়তেই সায়রীর টনক নইল। সকল দুঃখ কষ্ট ভাবনার অবসান ঘটিয়ে নিচে নেমে এলো সায়রী। ঘরে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল। অফিস থেকে সবে বাইক নিয়ে বের হয়েছে উচ্ছ্বাস। পথিমধ্যেই দেখা হয়ে গেল মিশমির সঙ্গে। মেয়েটি হাতের ইশারায় তাকে থামতে বলল। অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো উচ্ছ্বাস। চেয়েও মেয়েটিকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যেতে পারল না। এক অফিসে কাজ করায় ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। মিশমি এগিয়ে এলো, ইতস্তত কণ্ঠে বলল, আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবেন? আজ একটু খুব দ্রুত বাড়িতে যেতে হবে, সেজন্য তাড়াতাড়ি ছুটি নিয়েছিলাম। অথচ দেখুন গাড়ি পাচ্ছি না। যা দু একটা সিএনজি আসছে তাও আবার অধিক ভাড়া চাইছে। তার উপর একা একটা মেয়ে আমি, একা একটা সিএনজিতে করে কিভাবে বাড়ি পৌঁছাই বলুন তো? দিনকাল ভালো নয়, কার মনে কি আছে কে জানে। উচ্ছ্বাসের সোজা সাপটা উত্তর, তো রিক্সা করে চলে যান। আপনি তো বললেন অফিস থেকে আপনার বাড়ির দূরত্ব খুব একটা বেশি না। মিশমির চোখ মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলল, আহা, আপনি বুঝতে পারছেন না, এই রাত বিরাতে একা যাওয়া আমার উচিত হবে না। তাছাড়া রিক্সা করে তো আরও অনুচিত। আপনি যদি আপনার বাইকে আমায় লিফট দিতেন খুব উপকৃত হতাম। উচ্ছ্বাসের এই মুহূর্তে খুব করে ইচ্ছে জাগলো মুখের উপর বলে দিতে, এতদিন তাহলে বাড়ি ফিরেছেন কিভাবে? যত সব ঠং। এতদিন যেভাবে ফিরেছেন আজও সেভাবেই ফিরুন। খুব ইচ্ছে হলেও কথাটা বলতে পারল না উচ্ছ্বাস। গলা পর্যন্ত এসে বাক্যগুলো আটকে গেল। নিজের পরিচিত কাছের মানুষদের সঙ্গে উচ্ছ্বাস যেমন আচরণই করুক না কেন, অপরিচিত বাহিরের মানুষদের সামনে তার আচরণ নিতান্তই ভিন্ন রকম। উত্তরের আশায় উচ্ছ্বাসের মুখশ্রীর পানে তাকিয়ে আছে মিশমি। বাইক থেকে নেমে গেল উচ্ছ্বাস। কয়েক মিনিট খোঁজাখুঁজি করে অবশেষে একটা রিক্সা ঠিক করলো। মিশমির দিকে এগিয়ে এসে বলল, নিন, এবার উঠে পড়ুন। মুখশ্রী মলিন হয়ে গেল মিশমির। অভিমানী কণ্ঠে বলল, আমাকে একটু লিফট দিলে কি আপনার বাইক চলে যেত? নিহাত আজকে একটু তাড়া ছিল আর মন মতো গাড়িও পাচ্ছিলাম না, তাই লিফট চাইতে বাধ্য হয়েছি। আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত। যথেষ্ট নর্ম কণ্ঠে উচ্ছ্বাস প্রতি উত্তরে বলল, ভুল বুঝবেন না আমায়। আপনার আর আমার বাড়ির রাস্তা দুটো দুদিকে। এখন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার আমি বাড়ি ফিরব, যা অনেক সময়ের ব্যাপার। তাছাড়া এই মুহূর্তে আমি খুবই ক্লান্ত। কথাটা বলে দ্রুত গিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিল উচ্ছ্বাস। ননদের জন্য নাস্তা নিয়ে এসেছে ইকরা। ভাবিকে দেখতেই তাকে টেনে এনে বিছানায় বসালো সায়রী। বিব্রত কণ্ঠে বলল, কিছু কথা ছিল ভাবি। ইকরা বসলো ননদের সম্মুখে, বলল, বলো। আচ্ছা ভাবি, ধরো মন চাইছে একজনকে, কিন্তু পরিবার বিয়ে ঠিক করেছে আরেকজনের সঙ্গে, তো এখন কি করা উচিত? কার কথা শোনা উচিত, মনের নাকি পরিবারের? ননদের কথায় অবাক হলো ইকরা। জিজ্ঞেস করলো, তার মানে তোমার মনেই অন্য কেউ আছে, এই জন্যেই বিয়ে করতে চাইছো না, তাই তো?
ঘাবড়ে গেল শায়রি, জোর গলায় বলল, না না ভাবি, আমার কেউ থাকলে তো অবশ্যই তোমায় সব জানাতাম। আসলে আমার এক বান্ধবী আমায় এই প্রশ্নটা করেছিল, কিন্তু উত্তরটা আমার জানা নেই বলে তোমায় জিজ্ঞেস করলাম। মন যাকে চাই তাকে যদি তুমি ভালো করে চেনো জানো, সে যদি তোমার জন্য ভালো হয়, তাহলে তোমার উচিত মনের কথা শোনা। অনেক সময় মানুষ ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষের সঙ্গেই সংসার বাঁধে। আমার বাবা মাও যে সবসময় সঠিক হয় এমনও কিন্তু না, আবার বাবা মাও যে সবসময় সঠিক হয় এমনও কিন্তু নয়। অনেক সময় বাবা মাও মানুষ চিনতে ভুল করে। তাই বিয়ের মতো পবিত্র সম্পর্কে বাধা পড়ার আগে ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। সংসার যেহেতু তোমাকেই করতে হবে, তাই তোমার মতামত, তোমার পছন্দটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা মা যাকে ঠিক করেছে তাকেও তো আমার খারাপ মনে হয়নি। ফুয়াদ ভাই যেমন খারাপ নয়, তেমনি উচ্ছ্বাস ভাইও কিন্তু খারাপ নয়। উচ্ছ্বাস ভাইয়ের সঙ্গে তোমার পরিচয় ছোট থেকে। উনি তোমাকে যতটা বোঝেন, মনে হয় না অন্য কেউ তোমায় ততটা বুঝতে পারবে। ওনার বাবা মাও তোমাকে খুব স্নেহ করে। কখনো তোমাদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হলে সহজে এটা মিটিয়ে ফেলা যাবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তাকে ভালোবাসো। অস্থির নেত্রে ভাবির পানে তাকালো শায়রি, ঘন পরলব ছাপড়ে চঞ্চল কণ্ঠে বলল, না ভাবি, আমি ওনাকে। কথার মধ্যেখানেই তাকে থামিয়ে দিল ইকরা, বলল, তুমি ওনাকে ভালোবাসো। ভালো না বাসলে অন্য পুরুষকে বিয়ে করা নিয়ে এত আপত্তি কিসের? আসলে তোমার মনের ভেতরে ওনার প্রতি অভিমান জমা হয়েছে, যার কারণেই তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। হার মেনে নিল শায়রি, চোখে মুখে ফুটে উঠল অসহায়ত্ব, ভরাট কণ্ঠে বলল, উচ্ছ্বাস আমার অনুভূতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিল ভাবি, সবই তো তোমার জানা। আচ্ছা সব বাদ, আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম আমায় ভালোবাসে কিনা, উত্তরে উনি কি বলেছে জানো? কি বলেছে? বলেছে, আমি তোমায় একটুও ভালোবাসি না শায়রি, কিন্তু আমার তোমাকে লাগবে, তোমাকেই আমি বিয়ে করব। অথচ আজ 1 সপ্তাহ হতে চলল আমার সঙ্গে উনি নিজ থেকে দেখাও করেননি। সেদিন রেস্টুরেন্টে অন্য একটা মেয়ের সঙ্গে দেখে এলাম ওনাকে, উনিও আমায় দেখেছেন, অথচ এমন ভাব নিলেন যেন চিনেই না আমায়। সেই ঘটনার 3 দিন পার হলো, তারপরেও কোনো যোগাযোগ করলো না। মুস্কি হাসলো ইকরা, বলল, তুমি ভাইয়ার সঙ্গে যেমন আচরণ করো, তারপরেও তো উনি তোমায় কিছুই বলেন না। আর তোমার ভাইয়ার সঙ্গে আমার রিলেশন চলাকালীন একটা ধমকও আমি তাকে দিতে পারিনি। আমাকে তোমার ভাই জীবনে প্রপোজ পর্যন্তও করেনি। সিনিয়র হওয়ার দরুন র্যাগিং এর ভয় দেখিয়ে বিভিন্ন ফরমাইশ খাটাতেন। এই যেমন তেষ্টা পেয়েছে, একটু পানি খাওয়াও তো জুনিয়র। ক্যাম্পাস থেকে বের হওয়ার আগেই রোজ আমায় লম্বা করে একটা সালাম দিয়ে যাবে। ক্ষুধা লেগেছে, ক্যান্টিন থেকে সিঙ্গারা কিনে এনে দাও তো। এসব যেমন সহ্য করতে পারতাম না, তেমন মুখের উপর নাও করতে পারতাম না। তাদের ছিল বিশাল এক গ্যাং। সেই তুলনায় আমরা মোটে 2টো সাদাসিধে বান্ধবী। সবার মুখে শুনে এসেছি সিনিয়ররা খুব খারাপ হয়, ওনাদের কথা না শুনলে নাকি ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল। এইভাবেই 1টা বছর কাটলো। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই হঠাৎ একদিন তোমার ভাই আমার সামনে এসে বলল, আমার সঙ্গে প্রেম করবে ইকরা। আমি দুদিকে মাথা নাড়িয়ে না করলাম, অথচ সেসবে সে পাত্তাই দিল না। উল্টো ধমক দিয়ে বলল, তোমার হ্যাঁ নাতে আমার কিছু যায় আসে না। আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোমার সঙ্গে প্রেম করব। আজ থেকে তুমি আমার প্রেমিকা। তারপর আমার মতামত ছাড়াই শুরু হয়ে গেল আমাদের নামমাত্র প্রেম। অতি দ্রুত ক্যাম্পাসের সবাইও তা জেনে গেল। রাতারাতি আমি বনে গেলাম ক্যাম্পাসের ভাবি। শব্দ করে হেসে উঠল শায়রি, তার সঙ্গে তাল মেলালো ইকরাও, হাসি থামিয়ে পুনরায় বলল, একটা সময় আমিও এই মানুষটার প্রতি খুব বাজেভাবে দুর্বল হয়ে গেলাম। লেখাপড়া শেষ হতে না হতেই তোমার ভাইয়ের মাথায় বিয়ের ভূত চাপলো। তাই পরিবারকে মানাতেই তিনি ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তোমাদের পরিবার তো কিছুতেই মানবে না এই সম্পর্ক। আমি তাকে বুঝিয়ে বললাম, সমস্যা নেই, আমার লেখাপড়াটা আপাতত শেষ হোক, আর তুমিও বরং বাবা মাকে মানানোর চেষ্টা করে যাও। এক সময় না এক সময় তো
মানবেনি, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল। কিছুতেই যেন কিছু হলো না। একটা সময় আমার বিয়ে শেষ হলো, ওদিকে আমার পরিবারও আমার বিয়ে ঠিক করলো। তোমার ভাইকে জানানোর পর সে কিছুই বলল না। কদিন পর হুট করেই তোমার ভাই খুলনায় এসে আমায় ফোন দিয়ে জানালো, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ইকরা, 5 মিনিটের মধ্যে নিচে আসো, এখনই আমরা বিয়ে করব। যদি একটুও দেরি হয় তাহলে আমি কিন্তু সুইসাইড করব, বলে দিলাম। এই কথা শুনে যেমন আমি অবাক হয়েছি, তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম। শেষে আমার বাপ ভাইরা জোর করে বাড়ির ভেতরে এনে তাকে অনেক বোঝালো, কিন্তু তার এক জেদ আমায় নাকি এই মুহূর্তে এসে বিয়ে করবে। এমনকি বলে দিল, আপনাদের মেয়ে যেহেতু আমার সঙ্গে প্রেম করেছে, সেহেতু বিয়েও তার আমাকেই করতে হবে, আর তা এখনই। যেখানে সাইন করতে হবে করব, তবুও বউ ছাড়া আমি কোথাও যাচ্ছি না। সেদিক সেদিক থেকে উচ্ছ্বাস ভাই তো এমন কিছুই করেনি। এই গল্পগুলো আগেও শুনেছে শায়রি, তবে এই মুহূর্তে সে কিছুটা মিয়ে গেল। ইকরা বসা থেকে উঠে দাঁড়ালো, ননদের কাঁধে হাত রেখে বলল, এই তো কিছুদিন হলো উচ্ছ্বাস ভাই নতুন চাকরিতে জয়েন হয়েছে, তাই হয়তো কাজের চাপ একটু বেশি। তোমার উচিত ওনার সঙ্গে গিয়ে কথা বলা। দেরি হয়ে গেলে আবার যেন তোমাকেই না আফসোস করতে হয়। ব্যথায় জর্জরিত দৃষ্টি নিয়ে ভাবির পানে তাকায় শায়রি, কিন্তু সেই দৃষ্টি অগ্রাহ্য করে কক্ষ ত্যাগ করে ইকরা। রাতে খাবার টেবিলে আসতেই বাবাকে খাবার সম্মুখে নিয়ে বসে থাকতে দেখে চমকায় উচ্ছ্বাস। চেয়ার টেনে বসে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করে, ব্যাপার কি মা, তোমার স্বামী আজ এর সময় খাবার টেবিলে যায়? ছেলের কথায় কেসে উঠলেন সাব্বির আহমেদ। নেহার চোখ রাঙানি দিতেই থেমে গেল উচ্ছ্বাস, চুপ করে খাবার খেতে লাগলো। সাব্বির আহমেদ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তা তোর অফিসের কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো। ভালো হলেই ভালো। খানিক নীরবতার পর মুখ তুলে চাইল উচ্ছ্বাস। বাবার মতিগতি বোঝার চেষ্টা করে বিস্তর হেসে শুধালো, তোমার মন মেজাজ কি আজ ভালো বাবা? কবে আবার খারাপ ছিল? তার মানে ভালো? হ্যাঁ। কতটুক ভালো? একটুখানি নাকি অনেকখানি? খাবার রেখে ছেলের পানে এবার কারো দৃষ্টি নিক্ষেপ করলেন সাব্বির আহমেদ। বাবার চাহনিতে হাসিটা চওড়া হলো উচ্ছ্বাসের। লাজুক কণ্ঠে ইনিয়ে বিনিয়ে বলল, দেখো বাবা, আমি এবার খুবই সিরিয়াস। চাকরিতে জয়েন করেছে, আরে চাকরি যাওয়ার কোনো চান্সও নেই। আসল কথায় আয়। সাব্বির আহমেদের সোজা সাপটা জবাব, অলরেডি আমার বিয়ের বয়স হয়ে গেছে বাবা। এদিকে মাও বাড়িতে একা, সারাদিন একা একা বাড়িতে একটা মানুষের কি ভালো লাগে বলো? তাছাড়া মায়ের নাকি একটা মেয়ের অনেক শখ ছিল, কিন্তু তুমি তো আর সরাসরি সেই শখ পূরণ করতে পারো নি। তাই যদি আমার বিয়েটা দিয়ে দিতে, দেখো এতে কিন্তু সবারই লাভ। এক নাগাড়ে কথাগুলো বলে থামল উচ্ছ্বাস। ছেলের কথায় স্তব্ধ নেহার। সাব্বির আহমেদ এতক্ষণে খাওয়া থামিয়ে দিয়েছেন, তবে এবার আর রাখলেন না। ছেলে যে নির্লজ্জ তা এতদিনে ওনার বোধগম্য, তাই বললেন, ঘটক ঠিক কর। আনন্দিত পুলকিত হয়ে উঠল উচ্ছ্বাসের মন। উৎফুল্ল কণ্ঠে বলল, হ্যাঁ, ঘটকের পিছনে টাকা খরচ করে কি লাভ? পরিচিতদের মধ্য থেকে কাউকে ঠিক করো না। পরিচিত এমন কেউ আছে বলে তো আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, মনে করে দেখো না। এবার গভীরভাবে ভাবতে লাগলেন সাব্বির আহমেদ। কিছুক্ষণ ভাবার পর বললেন, পরিচিত এমন কেউ আছে বলে তো আমার ঠিক মনে পড়ছে না। তোর ফুফাতো বোনদের তো সেই কবেই বিয়ে হয়ে গেছে। তাহলে চাচাতো বোন অবশ্য আছে, তবে তাদের কথা কিন্তু একদম মাথায় আনবি না। ওরা আমাদের বংশের মেয়ে, অর্থাৎ ওদের সঙ্গে কোনো মতে আমি তোর বিয়ে দেব না। আর তোর নানার বংশের দিকে অন্তত ফিরেও তাকাস না। ওই বংশের একটা মেয়ে এনে আমার অর্ধেক জীবন যায় যায় অবস্থা হয়ে গেছে। তাই আমি চাই না তোর জীবনে এমন হোক। স্বামীর কথায় ফুঁসে উঠলেন নেহার। কটাক্ষ করে বললেন, তোমার বংশ বুঝি খুব ভালো, আমি বলে তোমার মতো হারকিপ্টে সংসার করছি। কথায় কথা বাড়ে। তেমনি সাব্বির আহমেদও পাল্টা জবাবের জন্য প্রস্তুত হলেন, কিন্তু পারলেন না। ওনাকে থামিয়ে দিয়ে উচ্ছ্বাস বলে উঠল, এসব ঝগড়া ঝাঁটি আমি এখন মানব না। আগে বিয়ের কথা, তারপর অন্য কথা। ছেলের এহেন কথায় দুজনেই থেমে গেলেন। উচ্ছ্বাস আগ্রহ নিয়ে বলল, বাবা, তোমার বন্ধুর মেয়ের কথা তো বললে না। বন্ধুর মেয়ে? উচ্ছ্বাস উৎসাহিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ।
আবারও ভাবনায় পড়লেন সাব্বির আহমেদ। ভেবে চিনতে বললেন, আজাদের তো কোনো মেয়ে নেই, বরং 3টে ছেলে ছিল। শাহিনের 2টো মেয়ে অবশ্য ছিল, তার মধ্যে একটা তোর থেকে বয়সে বড়, তার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। দ্বিতীয়টার বিয়ে তো এবছরই খেয়ে এলাম। আর কেউ আছে বলে তো মনে পড়ছে না। তাহলে তোমার কলিগ? ওরা এখন নাতি নাতনিদের সঙ্গে খেলা করে, বিয়ের বয়সী মেয়ে পাবে কোথায়? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল উচ্ছ্বাস। সব কথায় আসে, কিন্তু আসল কথাতেই বাবা আসে না। নিজেকে আর আটকে রাখতে পারল না উচ্ছ্বাস। চট জলদি বলে উঠল, সব বললে, অথচ রেজা আঙ্কেলের মেয়ে শাহরুর কথা তো একবারও বললে না। সেটা তো তোমার কলিগ হয়, বন্ধু বলা চলে। হাতে না গেলে এত সুন্দর মেয়ে থাকতে অত দূর দূরান্তে চলে যাচ্ছ কেন? শাওরি, তোর শাওরিকে পছন্দ? চমকায়িত কণ্ঠে বলে উঠলেন নিহার। সাব্বির আহমেদ কটাক্ষ করে বললেন, সবে জানলে ছেলের কুকীর্তি? তোমার ছেলে সেই কবে থেকে এই মেয়েকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে যাচ্ছে। বাপ ছেলের কথায় একের পর এক শখ খাচ্ছে নিহার। সাব্বির আহমেদ গম্ভীর কণ্ঠে বললেন, শায়রির বিয়ে এবার পুরোপুরি পাকা। চাইলেও তুই আর এই বিয়েতে ভাঙচি দিতে পারবি না। উচ্ছ্বাস নিজেই এবার বিস্মিত। বাবা তার মানে সব জানে, অথচ জেনেও কি সুন্দর না জানার ভান ধরেছিল এতদিন। নেহার পুনরায় বলে উঠলেন, বিয়েতে ভাঙচি? হ্যাঁ, এই পর্যন্ত মেয়েটার ঠিক হওয়া প্রতিটা বিয়েতেই তোমার ছেলে ভাঙচি দিয়েছে। কদিন আগে আংটি পরিয়ে গেল না, সেই বিয়েটাও তোমার ছেলেই ভেঙেছে। সব খবরই কিন্তু আসে আমার কানে। এবার উচ্ছ্বাসের পানে তাকালেন সাব্বির আহমেদ। বললেন, আগেই বলেছিলাম ওই সব বন্ধু বান্ধব বখাটেপনা বাদ দিয়ে লেখাপড়ায় মন দে, ভালো একটা চাকরি কর। কিন্তু না, বাবার কথা শুনলি না। এখন বসে বসে তার বিয়ে দেখ। কদিন পর এমনিতেই বিয়ের কার্ড বাড়ি পর্যন্ত চলে আসবে, চিন্তা করিস না। উচ্ছ্বাস অসহায় মুখ করে বলল, এমন করো না বাবা, বিয়ে তো আর এখনো হয়নি। যে করি হোক, এই বিয়েটাও আমি না হয় ভেঙে দিয়ে আসবো। তারপর তোমরা কি আমার সঙ্গে শাহরুর বিয়ে পাকা করে আসবে? লাভ নেই, মেয়ে জামাই হিসেবে তপনের তোকে পছন্দ নয়। কিভাবে বুঝলে? হাবভাব দেখে বুঝলাম তোকে নিয়ে অনেক কথাই বলেছে সে, আফসোস করেছে। তাছাড়া মেয়েরও তো তোকে পছন্দ নয়। কে বলেছে তোমায়? আমি নিশ্চিত শায়রি এখন আমায় ভালোবাসে, শুধু প্রকাশ করে না। বিদ্রুপ হাসলেন সাব্বির আহমেদ। বললেন, তাই যদি হতো তাহলে বারবার পাত্রপক্ষের সামনে গিয়ে বসে থাকতো না। মেয়েকে অবাধ স্বাধীনতা দিয়েছে তপন। বিয়ে ঠিক করার সময়ও মেয়ের অনুমতি চেয়েছে। সে নিজে আমায় বলেছে তার মেয়ের নাকি পছন্দ হয়েছে এবং বিয়েতেও রাজি হয়েছে। তোকে পছন্দ করলে কি আর রাজি হতো? বুকে চিনচিন ব্যথা অনুভব করল উচ্ছ্বাস। বাবার কথা ভুল নয়, এর আগেও বিয়েতে রাজি হয়েছিল শায়রি। তবে তখন এত কিছু ভাবেনি উচ্ছ্বাস, শুধু নিজের কথাই ভেবে এসেছে। কিন্তু এই মুহূর্তে বাবার কথাগুলো তাকে ভাবাচ্ছে। সত্যি কি শায়রি এখন আর তাকে পছন্দ করে না? রেস্টুরেন্টের সেই ছেলেটাই কি তার হবু বর? অফিসের জন্য টাইম মিলিয়ে শায়রির সঙ্গে দেখা করার জোটুকুও নেই। কতদিন দুজনে মুখোমুখি হয় না। কই, শায়রি তো একবারও খোঁজ নিল না। একবারও কি তার চিন্তা হলো না তাকে বিরক্ত করা ছেলেটা কেন হুট করে উধাও হয়ে গেল? ভাবনার মধ্যে সাব্বির আহমেদের কণ্ঠস্বর শোনা গেল। হাত ধুয়ে তিনি খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন। যেতে যেতে বললেন, মরিচিকার পেছনে ছুটে লাভ কি? তার পেছনে কম ছোটাছুটি তো আর করিসনি। এখন এসব বন্ধ কর, যা হচ্ছে হতে দে। নিজের বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাব। ভাগ্যে যা আছে তাই হবে। কথাটা শেষ হতেই নিজ কক্ষে প্রবেশ করলেন সাব্বির আহমেদ। সশব্দে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উচ্ছ্বাসের থেকে। নিহার রয়ে শুয়ে বললেন, কখন এসব হলো? তোদের মধ্যে যে কিছু চলছে আমি কেন বুঝতে পারিনি? তুই বা কেন আমায় আগে বললি না এ বিষয়ে? তাহলে আমি অন্তত কিছু একটা করতে পারতাম। এখন তো আর কিছু করার নেই, সব হাতের বাইরে চলে গেছে। আচ্ছা, আগে যে সারাক্ষণ শায়রি এ বাড়িতে এসে বসে থাকতো, তা কি তোর জন্য? উপর নিচ মাথা নাড়ল উচ্ছ্বাস। নিহার প্রশ্ন করলেন, তুই কি ওর প্রতি খুবই সিরিয়াস? হুম। নেহারও এবার দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, তখন মেয়েটা ছোট ছিল, তাই হয়তো এমন পাগলামি করেছে। ওসব ধরে বসে থেকে লাভ নেই। শায়রির সঙ্গে আমারও অনেকবার কথা হয়েছিল। যা বুঝলাম, বিয়েতে সত্যিই সে রাজি। তাই তোর আর ওদিকে পা না বাড়ানোই উচিত হবে। ব্যাপারটা বাইরে জানাজানি হলে অযথা পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হবে। আশেপাশের মানুষের তো আবার মুখে কোনো লাগাম নেই, তিল থেকে তাল বানিয়ে ছাড়বে। তোর বাবা যা বলেছে তোর ভালোর জন্যই বলেছে। জীবনে তো কোনো কথাই শুনি না, এবার অন্তত বাবার কথা মতো চল। উত্তর দিল না উচ্ছ্বাস।
খাওয়াটা অসম্পূর্ণ রেখেই হাত ধুয়ে চলে গেল ঘরে। ভেতর পুড়ছে তার। আজকের রাতটা হয়তো নিদ্রাহীনতাই কাটাতে হবে। রোজকার মতো সকাল হতেই অফিসের উদ্দেশ্যে বাইক নিয়ে বের হয়েছে উচ্ছ্বাস। মেন রাস্তায় আসতেই নজর পড়ল অতি পরিচিত একটি মুখ। নিজের মনকে সায় দিয়ে ঠিক তার সামনে বাইকটা থামালো উচ্ছ্বাস। মাথা থেকে হেলমেট সরিয়ে মুচকি হাসল, জিজ্ঞেস করল, হেই শাড়ি সুন্দরী, এখানে কি করছো? সব সময়কার মতোই গাম্ভীর্যতা চোখে মুখে অব্যাহত রাখল সায়রি। দায়সারা উত্তরে বলল,